জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় হচ্ছে প্রাণীবিদ্যা, তোমার অনার্স, সম্মান তৃতীয় বর্ষ এবং বিষয় কোড 233107। কোর্সের নাম হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। আজকে লেকচার 3। আমরা বিষয় শিরোনাম হচ্ছে গ্যামেটোজেনেসিস। তোমাদের সাথে আছি আমি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিম্বাণু, মানুষের ডিম্বাণু বিভিন্ন রকমের পর্দা দ্বারা আবৃত। আমরা আজকে এই পর্দার গঠন সম্বন্ধে পড়ব এবং এখানে পর্দার যে বিভিন্ন স্তর আছে মানুষের ডিম্বাণু, সেটা তার একটি ছবি দেখানো হয়েছে। আমরা যে যে বিষয় আজকে শিখতে পারবো সেটা হচ্ছে ডিম্বাণুর আনুষঙ্গিক গঠন বর্ণনা করতে পারবে, ডিম্বাণু পর্দার কাজ জানতে পারবে, স্তন্যপায়ীর ডিম্বাণুর গঠন জানতে পারবে এবং ডিমের প্রকারভেদ শিখতে পারবে ও গ্যামেটোজেনেসিসের গুরুত্ব বলতে পারবে। ডিম্বাণুর আনুষঙ্গিক পর্দার গঠন। ওজেনেসিসের পর ডিম্বকোষ বা ডিম্বাণুর প্লাজমা পর্দাকে ঘিরে কিছু আবরণী সৃষ্টি হয়। এই আবরণীকে মূলত ডিম্বাণুর আনুষঙ্গিক পর্দা বলা হয়। এক্ষেত্রে স্পঞ্জ এবং সিলেন্টারয়েড ছাড়া প্রায় সকল প্রাণীর ডিম্বাণুর প্লাজমা পর্দা বিশেষ ধরনের আবরণী পর্দা দিয়ে আবৃত থাকে। শুধুমাত্র সিলেন্টারাটা এবং স্পঞ্জ, এই দুটি প্রাণীর ডিম্বাণুতে কোনো আবরণ থাকে না, প্লাজমা পর্দার আবরণী থাকে না। আবরণী সাধারণত 3 ধরনের আবরণী থাকে। একটা হচ্ছে প্রাইমারি ডিম্বাণু পর্দা, সেকেন্ডারি ডিম্বাণু পর্দা এবং টারশিয়ারি ডিম্বাণু পর্দা। আমরা এখানে একটি ডিমের ডিম্বাণুর চিহ্নিত চিত্র দেখানো হয়েছে এবং এর পাশে যে আবরণী রয়েছে বিভিন্ন রকমের, সেই আবরণীকে দেখানো হয়েছে। প্রাইমারি ডিম্বাণু পর্দা প্লাজমা পর্দাকে ঘিরে ডিম্বাণু নিজেই যে সকল আবরণী বা পর্দা গঠন করে সেগুলোকেই বলা হয় প্রাইমারি ডিম্বাণু পর্দা। এবং গাঠনিক ভিন্নতার ভিত্তিতে প্রাইমারি ডিম্বাণু পর্দাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভাইটিলাইন পর্দা, জোনা রেডিয়াটা, জোনা পেলুসিডা, জেলি আবরণী এবং মাইক্রোপাইল। ভাইটিলাইন পর্দা, আমরা এখানেও একটি ডিম্বাণুর বিভিন্ন রকমের পর্দার গঠন দেখানো হয়েছে। বিভিন্ন প্রাণীর ডিম্বাণুর বিভিন্ন রকমের পর্দা থাকে, সেক্ষেত্রে এখানে একটি ডিম্বাণু দেখানো হয়েছে এবং ডিম্বাণুর যে প্রাথমিক ডিম্বাণুর বিভিন্ন পর্দা থাকে সেগুলোর নাম হচ্ছে, আমি বলেছি আগে, 5 ধরনের। ভাইটেলাইন পর্দা, ভাইটেলাইন পর্দা সাধারণত পতঙ্গ, মোলাস্কা, উভচর এবং পাখির প্রাইমারি আবরণী পাতলা ও স্বচ্ছ। আমি তাদের কথা বললাম, পতঙ্গ, মোলাস্কা, উভচর এবং পাখি। এই প্রাণীগুলোর প্রাইমারি আবরণী পর্দা পাতলা ও স্বচ্ছ। এটি প্লাজমা পর্দার খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থান করে। একেই বলা হয় ভাইটেলাইন পর্দা। এই পর্দায় মিউকোপলিস্যাকারাইড ও প্রোটিন বিদ্যমান। তাহলে এই পর্দাটা প্রাইমারি ডিম্বাণু পর্দার ভিতরে ভাইটেলাইন পর্দা থাকে তাদের মধ্যে রয়েছে কারা? পতঙ্গ, মোলাস্কা, উভচর এবং পাখি। আর এই প্রাথমিক ডিম্বাণু পর্দার যাদের ডিম্বাণু পর্দা ভাইটেলাইন, এই ভাইটেলাইন ডিম্বাণু পর্দায় মিউকোপলিস্যাকারাইড এবং প্রোটিন বিদ্যমান থাকে। জোনা রেডিয়াটা কোন কোন প্রাণীর থাকে? হাঙর, কঠিনস্থি মাছ, উভচর, সরীসৃপের প্রাইমারি আবরণী। এদের রেখাঙ্কিত
প্রাইমারি আবরণী সরীসৃপের রেখাঙ্কিত দেখায় এবং এটি জোনা রেডিয়েটা নামে পরিচিত। এটি ক্ষয়িষ্ণু মাইক্রোভিলাইকে উপস্থাপন করে। মাছের ডিম্বাণু পর্দার মাইক্রোভিলাই প্রত্যারিত হওয়ার পর, মানে মাছের ডিম্বাণুর যে মাইক্রোভিলাই আছে সেটি বিচ্ছিন্ন হওয়ার পর বা ফেলে দেওয়ার পরে তাদের এখানে একটি ছিদ্র রয়ে যায়। জোনা রেডিয়েটা এই ছিদ্রগুলি নালীতে পরিণত হয় এবং নালীগুলোকে বলা হয় মাইক্রোপাইল। শুক্রাণু এই মাইক্রোপাইল দ্বারা ডিম্বাণুর সংস্পর্শে আসে। তাহলে জোনা রেডিয়েটার মাইক্রোপাইল ক্ষয় হয়ে একটি ছিদ্রের সৃষ্টি হয়, সেই ছিদ্র থেকেই মাইক্রোপাইল নালী তৈরি হয় এবং এই নালী থেকেই মূলত শুক্রাণু ডিম্বাণু সংস্পর্শে প্রবেশ করে। আর এই জোনা রেডিয়েটা এই ধরনের ডিম্বাণু পর্দা কাদের আছে? হাঙর, কঠিনস্থি মাছ, উভচর এবং সরীসৃপদের। জোনা পেলুসিডা, এটা জোনা রেডিয়েটার পরিবর্তিত অবস্থা। জোনা পেলুসিডা মূলত রেখাঙ্কিত নয়। জোনা রেডিয়েটা যে রেখাঙ্কিত ছিল, কিন্তু জোনা পেলুসিডা রেখাঙ্কিত নয়। ডিম্বাণু ও ফলিকল কোষের যৌথ অবদানে গঠিত হয়। এটা স্তন্যপায়ী ডিম্বাণুতে জোনা পেলুসিডা সৃষ্টি হয়। চেলি আবরণী, এই ধরনের প্রাথমিক ডিম্বাণু পর্দা থাকে একাইনোডার্মাটা, সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর ডিম্বাণু। এদের এই আবরণী পুরু জেলির স্তর দিয়ে গঠিত। প্রাইমারি আবরণী ও প্লাজমা পর্দার মধ্যস্থলে পরবর্তীতে একটি তরলপূর্ণ পেরিভাইটেলাইন গহ্বর সৃষ্টি হয়। মাইক্রোপাইল, প্রাথমিক ডিম্বাণু পর্দার সর্বশেষ সেটি হচ্ছে মাইক্রোপাইল। কিছু কিছু ডিমের প্রাইমারি পর্দায় মাইক্রোপাইল নামে একটা ছোট রন্ধ্র দেখা যায়। ইহা মাছের ক্ষেত্রে প্রাণী মেরুতে এবং মোলাস্কায় ভেজিটাল মেরুতে অবস্থান করে। মূলত এই যে মাইক্রোপাইলটি মাছ যে সমস্ত প্রাণী মাছ, তাদের যে মাইক্রোপাইল মানে ডিম্বাণু পর্দাটি সেটি অবস্থান করে প্রাণী মেরুতে, মানে এনিমেল পোলে। এবং মোলাস্কায় এই মাইক্রোপাইলটি অবস্থান করে ভেজিটাল পোলে। নিষেকের সময় এই ছিদ্রের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে। তাহলে আমরা যে 5 ধরনের ডিম্বাণু পর্দা, প্রাথমিক ডিম্বাণু পর্দা দেখলাম, যে এক একটা প্রাণীর এক এক ধরনের ডিম্বাণু পর্দা তখন থাকে। সেকেন্ডারি ডিম্বাণু পর্দা, দেখো ফলিকল কোষের একটি স্তর দিয়ে ডিম্বাণুকে ঘিরে ভিত্তি পর্দা রূপে সেকেন্ডারি ডিম্বাণু পর্দা গঠিত হয়। সেকেন্ডারি ডিম্বাণু ফলিকল কোষের যে একটি স্তর থাকে, সেখানে যে ডিম্বাণুগুলো থাকে সেই ডিম্বাণুকে ঘিরে ভিত্তি পর্দা রূপে সেকেন্ডারি পর্দা গঠিত হয়। মূলত পতঙ্গ, এসিডিয়া, সাইক্লোস্টোমাটায় এই পর্দা থাকে। কিসে কিসে বললাম? পতঙ্গ, এসিডিয়া এবং সাইক্লোস্টোমাটা। পতঙ্গ, এসিডিয়া এবং সাইক্লোস্টোমাটা এই ধরনের পর্দা থাকে। এর আরেকটি নাম হচ্ছে সেকেন্ডারি আবরণীকে বলা হয় কোরিয়ন। সেকেন্ডারি আবরণীর আরেকটি নাম হচ্ছে কোরিয়ন। ব্যাঙের ডিমের ভাইটেলান পর্দার বাইরে পাতলা পর্দার মতো সেকেন্ডারি পর্দা থাকে এবং কঠিনাস্থি মাছের ডিম্বাশয়ে কলার পরিবর্তে উসাইড থেকে কোরিয়ন গঠিত হয় এবং এতে প্রোটিন ও পলিস্যাকারাইড বিদ্যমান থাকে। ইউরোডেল, সরীসৃপ এবং পাখির ডিমে সেকেন্ডারি পর্দা অনুপস্থিত। তাহলে সেকেন্ডারি পর্দা কাদের কাদের? সরীসৃপ, পাখি এবং ইউরেডেলা যেগুলো আছে এই প্রাণী, এদের সেকেন্ডারি পর্দা থাকে না। আর স্তন্যপায়ী ডিমকে ঘিরেও প্রকৃত পর্দার মতো কোনো আবরণী নেই। ডিম্বাশয়ের ফলিকল কোষের মধ্যে ডিম্বাণু অবস্থান করে। টারশিয়ারি ডিম্বাণু পর্দা, ডিম্বনালী অথবা মাতৃ জননতন্ত্রের অন্যান্য আনুষঙ্গিক অংশ থেকে ডিমের টারশিয়ারি পর্দা সৃষ্টি হয়। ডিম্বাশয় থেকে বিমুক্ত হয়ে ডিম্বাণু যখন বাইরের দিকে অগ্রসর হয় তখন এই পর্দা গঠিত হয়। ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণুটা বের হয়ে যায় তখন বাইরের দিকে অগ্রসর হলে তখন এই টারশিয়ারি ডিম্বাণু পর্দা গঠিত হয়। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে বিভিন্ন ধরনের টারশিয়ারি ডিম্বাণু পর্দা রয়েছে, যেমন ডিম প্রসবকারী হাঙর ও
ইলাসমোব্রাঙ্ক। ইলাসমোব্রাঙ্ক বলতে আমরা তরুণস্থি মাছদের বুঝি। ইলাসমোব্রাঙ্ক তারা ডিম্ব প্রসবকারী হাঙর এবং ইলাসমোব্রাঙ্ক এর ডিম অ্যালবুমিন ও জটিল আকৃতির শক্ত শৃঙ্গবৎ ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। ডিম্বনালীর ফলক গ্রন্থি থেকে ক্যাপসুল মানে শৃঙ্গবৎ একটি ক্যাপসুল তৈরি হয়। ক্যাপসুলের ফলকের পেঁচানো লম্বা শিংয়ের মতো গঠনগুলো ডিমকে সামুদ্রিক আগাছার সাথে আটকে রাখতে এরা সাহায্য করে। এটা এক ধরনের সেকেন্ডারি টারশিয়ারি ডিম্বাণু পর্দা এবং জেলির মতো একটি স্তর উপস্তরে ডিম আবৃত থাকে। ডিমকে সুরক্ষিত রাখা ছাড়াও জেলির মতো এই স্তরটি ডিমগুলোকে একে অপরের সাথে এবং অর্ধনিমজ্জিত অবলম্বনের সাথে লেগে থাকতে সহায়তা করে। ডিম্বনালী অতিক্রম করার সময় এই জেলি আবরণী ক্ষরিত হয়। 3 নম্বর হচ্ছে সরীসৃপ ও পাখির অ্যালবুমিন ফলক পর্দা এবং সর্ববহিস্থ ক্যালসিয়াম ঘটিত ছিদ্রযুক্ত ফলক টারশিয়ারি আবরণী উৎকৃষ্ট উদাহরণ। ডিম্বনালীর কলা থেকে এসব আবরণী গঠিত হয়। এখানে আমরা দেখছি একটা নিচে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিম্বাণু, স্তন্যপায়ী ডিম্বাণু। আমরা স্তন্যপায়ী ডিম্বাণুর গঠন। স্তন্যপায়ী ডিম্বাণুর গঠন ডিম্বাণু মূলত একটি হ্যাপ্লয়েড কোষ। এর ভিতরে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে যা একত্রে ভাইটিলাস নামে পরিচিত। যে ডিম্বাণুর ভিতরে যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে সেটাকে একত্রে বলা হয় ভাইটিলাস। অন্যান্য কোষের মতো ডিম্বাণু প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে। নিষেক ও পরবর্তী ভ্রূণ বিকাশকে সামনে রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে নানা ধরনের পরিবর্তিত অবস্থায় দেখা যায়। আবার প্লাজমা পর্দার বাহিরেও কিছু অতিরিক্ত আবরণ থাকে যা ডিম্বাণুকে সুরক্ষা সহ ক্ষেত্র বিশেষে পুষ্টি উপাদান সরবরাহ করে। সেক্ষেত্রে আমরা স্তন্যপায়ী ডিম্বাণুর গঠনে আমরা ডিম্বাণুর 5টি অংশ দেখতে পাই। একটি হচ্ছে প্লাজমা পর্দা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, জোনা পেলুসিডা এবং সেকেন্ডারি ডিম্বাণু পর্দা। এগুলো হচ্ছে মূলত একটি স্তন্যপায়ী ডিম্বাণুতে থাকবে। প্লাজমা পর্দার গঠন আদর্শ কোষে প্লাজমা পর্দার মতোই। এর বাহিরের ও ভিতরের দিকে প্রোটিন স্তর থাকে। বাহিরের ও ভিতরের দিকে প্রায় 50 অ্যাংস্ট্রম পুরুত্ব বিশিষ্ট প্রোটিন স্তর থাকে প্লাজমা পর্দার। আর এই দুই স্তরের মাঝে থাকে লিপিড স্তর। লিপিডের স্তরটি থাকবে 60 অ্যাংস্ট্রম পুরু। তাহলে আমরা বললাম যে প্লাজমা পর্দা কি আদর্শ কোষের প্লাজমা পর্দার মতোই। আমরা আদর্শ কোষের যে প্লাজমা পর্দা থাকে সেই ডিম্বাণু চারিদিকে পর্দাটাও আদর্শ কোষের মতোই। এর বাহিরে এবং ভিতরের পুরুত্ব প্রোটিন স্তর দ্বারা বাহিরের দিকেও প্রোটিন স্তর থাকে এবং ভিতরের দিকেও প্রোটিন স্তর থাকে প্রায় 50 অ্যাংস্ট্রম পুরুত্ব বিশিষ্ট। এবং এই দুই স্তরের মাঝখানে থাকবে লিপিড স্তর, সেটা হচ্ছে 60 অ্যাংস্ট্রম পুরুত্ব। প্লাজমা পর্দার বহির্বৃদ্ধির ফলে অনেক মাইক্রোভিলাই উৎপন্ন হয়। মানে প্লাজমা পর্দার বৃদ্ধির ফলে এখানে মাইক্রোভিলাইয়ের সৃষ্টি হয়। ডিম্বাণুর বিকাশকালে মাইক্রোভিলাই ফলিকল কোষ থেকে নানা ধরনের দ্রব্য ডিম্বাণুতে পরিবহন করে। ডিম্বাণুতে বৃদ্ধি বিকাশমানের সময় এর ভিতরে পুষ্টি প্রয়োজন হয় এবং সেই পুষ্টি সরবরাহ করে মাইক্রোভিলাইয়ের ফলিকল কোষ থেকে। মাইক্রোভিলাইয়ের ফলিকল কোষ থেকে নানা ধরনের দ্রব্য ডিম্বাণুতে পরিবহন করে। নিউক্লিয়াস ডিম্বাণুর ভাইটিলাসে অবস্থিত। নিউক্লিয়াসটি বেশ স্পষ্ট এবং আকারে সাধারণত প্রাণী কোষের তুলনায় 200 থেকে 300 গুণ বড়। নিউক্লিয়াসটা ভাইটিলাসে অবস্থিত। ডিম্বাণুর ভাইটিলাস কাকে বলেছিলাম? ভাইটিলাস হচ্ছে যেখানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রে থাকে সেটাকে বলা হয় ভাইটিলাস। তাহলে ডিম্বাণুর ভাইটিলাসে অবস্থিত। নিউক্লিয়াসটা থাকে স্পষ্ট এবং আকারে সাধারণ প্রাণী কোষের তুলনায় 200 থেকে 300 গুণ বড়। স্তন্যপায়ী ডিম্বাণু প্রায় কুসুমবিহীন বলে নিউক্লিয়াসটিকে মোটামুটি কেন্দ্রে অবস্থান করে।
স্তন্যপায়ী যে ডিম্বাণু এটা কুসুমবিহীন, সেজন্য এখানে নিউক্লিয়াসটি কেন্দ্রে অবস্থান করে। তবে ডিম্ব প্রসবকারী যে স্তন্যপায়ী, এর ডিম কুসুম সমৃদ্ধ হওয়ায় নিউক্লিয়াসটি এক পাশে অবস্থান করে। স্তন্যপায়ীর ভিতরে যে ডিমগুলো প্রসব ডিম প্রসবকারী, সেগুলোকে কুসুম সমৃদ্ধ হওয়ায় নিউক্লিয়াসটি এক পাশে অবস্থান করে। যারা ডিম প্রসবকারী স্তন্যপায়ী কি তোমরা জানো, সেটা হচ্ছে প্লাটিপাস। ডিম প্রসবকারী স্তন্যপায়ী, তাদের নিউক্লিয়াসটা থাকবে এক পাশে, যেহেতু এই ডিমের ভিতরে কুসুম থাকবে। আর যাদের কুসুম থাকবে না, তাদের নিউক্লিয়াসটি থাকবে কেন্দ্রে। ডিম্বাণুর নিউক্লিয়াস মূলত হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াসের মধ্যে অপেক্ষাকৃত বড় নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিওলাস আরএনএ সমৃদ্ধ, তবে ক্রোমাটিন বস্তু দিয়ে ঘেরা থাকে। নিউক্লিওলাসটা থাকবে আরএনএ সমৃদ্ধ এবং ক্রোমাটিন বস্তু দ্বারা ঘেরা থাকবে। এরপরে আমরা পড়ব সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে বলা হয় উপ্লাজম। সাইটোপ্লাজমের আরেকটি নাম হচ্ছে উপ্লাজম। প্লাজমা পর্দা সংলগ্ন সাইটোপ্লাজমের হালকা স্তরকে কর্টেক্স বলে। প্লাজমা পর্দার ঠিক নিকটে যে সাইটোপ্লাজমের স্তরটি থাকবে, প্লাজমা পর্দা, মনে করে প্লাজমা পর্দা, এর নিকটতম যে সাইটোপ্লাজমের স্তর সেটাকে বলা হবে কর্টেক্স। কর্টেক্সে বিশেষ ধরনের দানা থাকে, এগুলোকে বলা হয় কর্টিক্যাল দানা। তাহলে সাইটোপ্লাজমের পর্দাকে বলা হবে কর্টেক্স, মানে সাইটোপ্লাজমের হালকা স্তরকে, প্লাজমা পর্দার নিকটতম হালকা স্তরকে বলা হবে কর্টেক্স। এবং এই কর্টেক্সে কি থাকে, এক বিশেষ ধরনের দানা থাকে, সেগুলোকে বলা হয় কর্টিক্যাল দানা। দানাগুলো গোলাকার এবং ব্যাস হচ্ছে 0.8 থেকে 0.2 মাইক্রন একক পর্দা বেষ্টিত। এর ভিতরে মিউকোপলিস্যাকারাইড জাতীয় সমসত্ব পদার্থ থাকে। নিষেক পর্দা গঠনে এই দানাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিষেকের যে পর্দা গঠন করে, সেই পর্দার ক্ষেত্রে এই দানাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইটোপ্লাজমে আরএনএ থাকবে, পানি থাকবে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, কুসুম বস্তু সহ অন্যান্য ইনক্লুশন গুলো উপস্থিত থাকবে। প্রকৃত জরায়ুজ স্তন্যপায়ীতে কুসুম প্রায় থাকে না বললেই চলে, তবে ডিম্ব প্রসবকারী স্তন্যপায়ীতে ডিম কুসুম সমৃদ্ধ, কেননা এই কুসুমই ভ্রূণ বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়। এরপরে হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা স্তন্যপায়ী ডিম্বাণুর প্লাজমা পর্দা ঘিরে অবস্থিত প্রথম আবরণকে। স্তন্যপায়ী প্রাণীর যে ডিম্বাণুর প্লাজমা পর্দা, তাকে ঘিরে যে প্রথম আবরণীটি, তার নাম হচ্ছে জোনা পেলুসিডা। এটি রূপান্তরিত জোনা রেডিয়েটা এবং এটিকে প্রাইমারি ডিম্বাণু পর্দাও বলা হয়। জোনা পেলুসিডা, জোনা রেডিয়েটা রূপান্তরিত হয়ে তৈরি হয় এবং এটাকে প্রাথমিক ডিম্বাণু পর্দাও বলা হয়। ডিম্বাণু ও ডিম্বাশয়ের ফলিকল কোষের যৌথ অবদানে এই পর্দা গঠিত। জোনা পেলুসিডা একাধিক শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষেক প্রতিহত করে। জোনা পেলুসিডা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে হচ্ছে যে একাধিক শুক্রাণুকে ডিমের ভিতরে প্রবেশে বাধা সৃষ্টি করে। এছাড়া ডিম্বাণুগুলো মিলে যেতে বাধা দেয় এবং ডিম্বাণুগুলো যাতে একটির সাথে আরেকটি না মিলে সেদিকেও বাধা সৃষ্টি করে এই পর্দাটি। এবং নিষেকের পর ডিম্বাণুর স্বাভাবিক ক্লিভেজ বজায় রাখে। নিষেক সম্পন্ন হলে পর ডিম্বাণুতে যাতে স্বাভাবিক ক্লিভেজ সম্পন্ন হয়, সেজন্য এটি সহায়তা করে এই জোনা পেলুসিডা। প্লাজমা পর্দা এবং জোনা পেলুসিডার মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় পেরিভাইটেলাইন স্থান। পেরিভাইটেলাইন স্থান আমরা কোন জায়গাকে বলবো? প্লাজমা পর্দা এবং জোনা পেলুসিডার মধ্যবর্তী স্থানকে বলা হবে পেরিভাইটেলাইন স্তর বা স্থান। পঞ্চমটি হচ্ছে ডিম্বাণু গঠনের পঞ্চম ধাপটি হচ্ছে তোমাদের সেকেন্ডারি ডিম্বাণু পর্দা। সেকেন্ডারি ডিম্বাণু পর্দা প্রাইমারি ডিম্বাণু পর্দা অর্থাৎ জোনা পেলুসিডাকে ঘিরে বিদ্যমান ফলিকল কোষের সমন্বয়ে গঠিত অতিরিক্ত আরেকটি পর্দাকে বলা হয় সেকেন্ডারি ডিম্বাণু পর্দা। তাহলে প্রাথমিক ডিম্বাণু পর্দার পরে যে সেকেন্ডারি ডিম্বাণু পর্দা, এটা কোথায় থাকবে? জোনা পেলুসিডাকে ঘিরে ফলিকল কোষের সমন্বয়ে। সেকেন্ডারি ডিম্বাণু পর্দাটা কি কোষের সমন্বয়ে থাকে? ফলিকল কোষের সমন্বয়ে গঠিত
একটি পর্দা। স্তন্যপায়ীতে এরূপ ফলিকল কোষ উপস্থিত থাকে, তবে প্রকৃত পর্দা গঠন করে না। স্তন্যপায়ীতে যে ফলিকল কোষ থাকে সেগুলো প্রকৃত পর্দা গঠন করে না। সেকেন্ডারি ডিম্বাণু পর্দা ডিম্বাণুকে সুরক্ষা করে। সেকেন্ডারি ডিম্বাণু পর্দা ডিম্বাণুকে সুরক্ষা দান করে। এছাড়া সংলগ্ন অঞ্চল থেকে ডিম্বাণুকে পুষ্টি উপাদান সংগ্রহেও সাহায্য করে। এর সংলগ্ন যে উপাদান আছে সেই উপাদানগুলো পুষ্টি উপাদানকে সংগ্রহেও সাহায্য করে। তাহলে আমরা ডিম্বাণুর একটি আদর্শ স্তন্যপায়ী ডিম্বাণুর গঠনে আমরা 5টি অংশ দেখতে পারলাম। একটা হচ্ছে প্লাজমা পর্দা, তারপর নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, জোনা পেলুসিডে এবং সেকেন্ডারি ডিম্বাণু পর্দা। আমরা এটি একটা চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখব। এই হচ্ছে একটি স্তন্যপায়ীর একটা ডিম্বাণু। এর মধ্যে এই যে নিউক্লিয়াস, এই যে জোনা পেলুসিডা, এই স্তরটি হচ্ছে জোনা পেলুসিডা এবং এটি হচ্ছে এই যে এখানটা হচ্ছে সাইটোপ্লাজম আর এটা হচ্ছে তোমার সেল অফ করোনা রেডিয়েটা, এই যে করোনা রেডিয়েটা। তাহলে এভাবে আমরা একটা ডিম্বাণুর চিহ্নিত চিত্র অঙ্কন করব এবং ডিম্বাণুর বিভিন্ন গঠনের ক্ষেত্রে এই 5টি স্তরের বর্ণনা দেব। স্তরগুলো কি কি বললাম আবার লেখো। দেখো যে প্লাজমা পর্দা, নিউক্লিয়াস, তারপর সাইটোপ্লাজম, জোনা পেলুসিডা এবং সেকেন্ডারি ডিম্বাণু পর্দা। আমরা এগুলোর কাজও দেখেছি যে কোনটা কি কাজ করে। প্লাজমা পর্দা যে দুইটা পুরুত্ব স্তর তৈরি করে। প্রথমে প্রাথমিকভাবে একটি প্রোটিন স্তর, ভিতরে প্রোটিন স্তর, বাইরে প্রোটিন স্তর, আর দুই প্রোটিন স্তরের মাঝখানে থাকে একটা স্তর, লিপিড স্তর। ডিম্বাণুর বিকাশকালে মাইক্রোভিলায় ফলিকল কোষ থেকে এগুলো এ ধরনের দ্রব্য ডিম্বাণুতে পরিবহন করে। এরপর দেখলাম যে নিউক্লিয়াস কি করে। নিউক্লিয়াস ডিম্বাণুকে ডিম্ব প্রসবকারী। নিউক্লিয়াসের অবস্থান হচ্ছে যে স্তন্যপায়ী প্রাণীতে কুসুম থাকবে না সেখানে নিউক্লিয়াসটা থাকবে কেন্দ্রে, এবং যে স্তন্যপায়ী ডিম্ব প্রসবকারী স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে কুসুম থাকবে তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসটি এক পাশে অবস্থান করবে। এরপরে আমরা দেখলাম যে সাইটোপ্লাজম হচ্ছে ডিম্বাণুর সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজমের আরেকটি নাম বলা হয়েছে কি উপপ্লাজম। প্লাজমা পর্দা সংলগ্নই থাকে এটি। এই যে সাইটোপ্লাজমটা প্লাজমা পর্দা সংলগ্ন স্থানেই থাকে এবং এই সাইটোপ্লাজমের যে সংলগ্ন স্তরটা থাকে সেই স্তরটাকে বলা হয় কর্টেক্স। কর্টেক্সে বিশেষ ধরনের দানা থাকে, এটাকে বলা হয় কর্টিক্যাল দানা। আর এর ভিতরে পলিস্যাকারাইড জাতীয় সমসত্ব পদার্থ থাকে। নিষেক পর্দা গঠনে এই দানাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর জোনা পেলুসিডা এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের প্লাজমা পর্দা ঘিরে অবস্থিত প্রথম আবরণীটি জোনা পেলুসিডা। এটি রূপান্তরিত হয়ে মূলত কি তৈরি করে, জোনা রেডিয়েটা রূপান্তরিত হয়ে এই জোনা পেলুসিডা উৎপত্তি হয়। এরপরে আমাদের আছে সেকেন্ডারি ডিম্বাণু পর্দা। এটা জোনা পেলুসিডাকে ঘিরে বিদ্যমান ফলিকল কোষের সমন্বয়ে গঠিত হয় এবং এই পর্দাকে সেকেন্ডারি ডিম্বাণু পর্দা বলা হয়। আর এর সংলগ্ন থেকে ডিম্বাণু পুষ্টি গ্রহণ করে। তাহলে এখানে একটা আদর্শ ডিম্বাণুর গঠন, এটি তোমাদের পরীক্ষায় প্রায় আসে, এটি খুব ভালো করে পড়বে এবং ছবি আঁকার চেষ্টা করবে। আমরা এবার দেখবো যে ডিমের প্রকারভেদ। ডিম তো বিভিন্ন কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ডিমকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালেসিথাল, তারপর হচ্ছে মাইক্রোলেসিথাল, এরপর হচ্ছে ম্যাক্রোলেসিথাল। অ্যালেসিথাল, মাইক্রোলেসিথাল এবং ম্যাক্রোলেসিথাল। মাইক্রোলেসিথাল ডিমকে আবার ভাগ করা যায় 2 ভাগে। একটা হচ্ছে হোমোলেসিথাল এবং হেটারোলেসিথাল। আমরা একটু অ্যালেসিথাল ডিম কাদের দেখবো, যে এই ধরনের ডিম্বাণুতে কুসুম প্রায় অনুপস্থিত থাকে, যেমন স্তন্যপায়ী ডিম্বাণু। স্তন্যপায়ী ডিম্বাণুতে কুসুম প্রায় অনুপস্থিত। এই ধরনের ডিমকে বলা হয় অ্যালেসিথাল ডিম্বাণু। মাইক্রোলেসিথাল ডিম্বাণু হচ্ছে এসব ডিম সাধারণত এসব ডিম হচ্ছে মাইক্রোলেসিথাল ডিম হচ্ছে তোমার যে সকল ডিমে অতি অল্প মাত্রায়, মাইক্রো মানে ছোট, অতি অল্প মাত্রায় কুসুম সঞ্চিত থাকে তাদেরকে বলা হয় মাইক্রোলেসিথাল ডিম। কোন কোন ভ্রূণবিজ্ঞানী একে অ্যালেসিথাল বা অলিগোলেসিথালও বলেছেন। এই ধরনের ডিম আছে কাদের, মাইক্রোলেসিথাল, এমপিওক্সাস এর বর্তমান নাম কি, ব্রাঙ্কিওস্টোমা। তো ব্রাঙ্কিওস্টোমা মাইক্রোলেসিথাল বলা আছে যে এই সমস্ত ডিমে অল্প পরিমাণ কুসুম থাকে, এই জন্য এদেরকে কোনো বিজ্ঞানী এটাকে অ্যালেসিথাল বা অলিগোলেসিথালও বলেছেন এবং এই ধরনের ডিম থাকে
ব্রাঙ্কিওস্টোমার। আর ম্যাক্রোলেসিথাল এসব ডিমে সাধারণত অনেক বড় হয়, ম্যাক্রোলেসিথাল ডিমটি অনেক বড় হয় এবং এতে প্রচুর পরিমাণে কুসুম থাকে। ম্যাক্রোলেসিথাল ডিমটিকে আবার এই কুসুমের বিস্তৃতি, কুসুমের পরিমাণ বেশি থাকে এবং কুসুমের বিস্তৃতির কারণে এই ম্যাক্রোলেসিথাল ডিমকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হোমোলেসিথাল আর একটি হচ্ছে হেটেরোলেসিথাল। হোমোলেসিথাল ডিম কাদের বলবো আমরা? হোমোলেসিথাল ডিম, হোমোলেসিথাল ডিমের আরেকটি নাম হচ্ছে আইসোলেসিথাল ডিম। আইসোলেসিথাল ডিম এই ধরনের ডিমের কুসুম সাইটোপ্লাজমে সর্বত্র প্রায় সমানভাবে বিস্তৃত। হোমোলেসিথালের সাইটোপ্লাজমের চারিদিকে সমানভাবে বিস্তৃত অবস্থায় থাকে কুসুম, এটি হচ্ছে হোমোলেসিথাল। যেমন একাইনোডার্মের ডিম্বাণু। একাইনোডার্মাটা কাদের, কোন প্রাণী? একাইনোডার্মাটা হচ্ছে তারা মাছ, স্টারফিশ, অ্যাস্ট্রোপেকটেন। এদের এই অ্যাস্ট্রোপেকটেনের ডিমের সাইটোপ্লাজমে কি থাকে? সর্বত্র সমানভাবে কুসুম বিস্তৃত থাকে, এই জন্য এদেরকে বলা হয় হোমোলেসিথাল বা আইসোলেসিথাল। হেটেরোলেসিথাল এরা হচ্ছে এই সকল ডিমের সাইটোপ্লাজমে কুসুমের বিস্তৃতি সমান নয়। তবে হেটেরোলেসিথাল সমান নয় মানে যে সমস্ত ডিমের কুসুমের বিস্তৃতি সমান নয় তাদেরকে বলা হয় হেটেরোলেসিথাল। হেটেরোলেসিথাল ডিমকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মধ্যম টেলোলেসিথাল, অতি টেলোলেসিথাল বা মায়োলেসিথাল, আরেকটি হচ্ছে সেন্ট্রোলেসিথাল। দেখো হোমোলেসিথালের মধ্যম টেলোলেসিথাল, অতি টেলোলেসিথাল এবং সেন্ট্রোলেসিথাল। মধ্যম টেলোলেসিথাল কাদের বলবো আমরা? এ সমস্ত কুসুম ডিমের অর্ধাংশ জুড়ে অবস্থান করে। এই যে ডিমের কুসুম ডিমের অর্ধাংশ জুড়ে অবস্থান করে এবং ভেজিটাল মেরু গঠন করে, ডিমের অর্ধেক অংশে কুসুম অবস্থান করবে এবং সেই অর্ধেক অংশকে বলা হবে ভেজিটাল মেরু। এবং এসব ডিমে পরিমিত মাত্রার কুসুম থাকে বলে এদেরকে মেসোলেসিথালও বা মিডিয়ালেসিথালও বলা হয়। মানে মধ্যম টেলোলেসিথালের আরো দুটি নাম আছে, একটি হচ্ছে মধ্যম মিডিয়ালেসিথাল বা মেসোলেসিথাল। যেমন কি উভচরের ডিম্বাণু, উভচরের ডিম্বাণু কিন্তু মধ্যম টেলোলেসিথাল। অতি টেলোলেসিথাল বা মিওলেসিথাল, অতি টেলোলেসিথাল বা মিওলেসিথাল এ সমস্ত ডিমের কুসুমের পরিমাণ অত্যন্ত বেশি এবং সাইটোপ্লাজমের অধিকাংশ জায়গা জুড়ে কুসুম অবস্থান করে। কুসুম সমৃদ্ধ এই অঞ্চল ডিমের ভেজিটাল মেরু গঠন করে। ভেজিটাল মেরুর ঠিক বিপরীত দিকে ক্ষুদ্র চাকতির মতো একটি অঞ্চলে স্বচ্ছ সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটি অবস্থান করে এবং ডিমের প্রাণী মেরু গঠন করে। নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের চাকতির মতো অঞ্চলটিকে জার্মিনাল ডিস্ক বলে। সাধারণত উভচর ও পাখির ডিম হচ্ছে অতি টেলোলেসিথাল বা মায়োলেসিথাল। 3 নাম্বার হচ্ছে সেন্ট্রোলেসিথাল। সেন্ট্রোলেসিথাল হচ্ছে এই সকল ডিমের কুসুম সাইটোপ্লাজমের কেন্দ্রে অবস্থান করে, তাদেরকে সেন্ট্রোলেসিথাল ডিম বলে। যেমন পতঙ্গের ডিম, যে সমস্ত ডিমে কুসুম সাইটোপ্লাজমের কেন্দ্রে অবস্থান করে তাদেরকে বলা হয় সেন্ট্রোলেসিথাল ডিম বা পতঙ্গের ডিম। তাহলে আমরা ডিমের প্রকারভেদে প্রথমে আমরা কি পেলাম আরেকবার বলছি তোমাদের, অ্যালেসিথাল, মাইক্রোলেসিথাল এবং ম্যাক্রোলেসিথাল। অ্যালেসিথালে কুসুম প্রায় থাকেই না, যেমন স্তন্যপায়ী ডিম। মাইক্রোলেসিথাল যাদের অল্প পরিমাণ কুসুম থাকে, আর ম্যাক্রোলেসিথাল যাদের কুসুম থাকে। ম্যাক্রোলেসিথালকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হোমোলেসিথাল আর হেটেরোলেসিথাল। হোমোলেসিথাল ডিম হচ্ছে সাইটোপ্লাজমে সমান পরিমাণে বিস্তৃত থাকবে, আর হেটেরোলেসিথাল ডিম হচ্ছে যাদের কুসুম সাইটোপ্লাজমে সমান পরিমাণে বিস্তৃত নয়, তারা হচ্ছে হেটেরোলেসিথাল। হোমোলেসিথাল ডিমকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, মধ্যম টেলোলেসিথাল, অতি টেলোলেসিথাল এবং সেন্ট্রোলেসিথাল। মধ্যম হচ্ছে যাদের ডিমের অর্ধেক অংশ পর্যন্ত কুসুম থাকে। অতি টেলোলেসিথাল হচ্ছে যাদের ডিমের পরিমাণ অত্যন্ত বেশি এবং সাইটোপ্লাজমের অধিকাংশ স্থান জুড়ে থাকে। এরপর হচ্ছে সেন্ট্রোলেসিথাল যাদের কুসুম সাইটোপ্লাজমের কেন্দ্রে অবস্থান করে। আমরা এবার একটা ছবির মাধ্যমে দেখি। অ্যালেসিথাল ডিম স্তন্যপায়ী থাকে, মাইক্রোলেসিথাল ডিম দেখো নিউক্লিয়াস কুসুম বস্তু, হোমোলেসিথাল, এরপর মেসোলেসিথাল, মিওলেসিথাল এবং সেন্ট্রোলেসিথাল। সেন্ট্রোলেসিথালের ডিমের কুসুম কোথায় অবস্থান করে? কেন্দ্রে।
আমরা এবার ডিম্বাণু পর্দার কাজ, আমরা যে ডিম্বাণু পর্দা দেখেছিলাম 5 ধরনের ডিম্বাণু পর্দা, সেই ডিম্বাণু পর্দাগুলো মূলত আমাদের কি ধরনের কাজে সহায়তা করে, ডিম্বাণুকে কি ধরনের কাজে সহায়তা করে। আমরা ডিম্বাণুর পর্দা ডিমকে ডিমকে পরিস্ফুটনত ভ্রূণকে শুষ্কতা, পরিবর্তনশীল পিএইচ, পরিবর্তনশীল তাপমাত্রা, তারপরে পিএইচ এর মান, বিকিরণ, দূষণ, যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। ডিম্বাণুকে স্বনিষেক থেকে বিরত রাখে এবং একাধিক শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশে বাধা দেয়। নিষেকের পর ডিমের স্বাভাবিক ক্লিভেজ বজায় রাখে। ডিমে যাতে স্বাভাবিক ক্লিভেজটি থাকে সেদিকে বজায় রাখে, সেদিকে রক্ষা। গ্যামেটোজেনেসিসের গুরুত্ব, আমরা সামগ্রিকভাবে গ্যামেটোজেনেসিস পড়েছি যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া, ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া, ডিমের পর্দার গঠন এবং ডিম্বাণুর একটা আদর্শ স্তন্যপায়ী ডিম্বাণুর গঠন। এবার আমরা যে সামগ্রিক এই প্রক্রিয়ায় গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় কিভাবে গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতেছি যে গ্যামেটোজেনেসিস ব্যতীত অপত্য জীব সৃষ্টি সম্ভব হতো না। একটা জীব সৃষ্টির মূল হচ্ছে গ্যামেটোজেনেসিস। তো গ্যামেটোজেনেসিস ব্যতীত অপত্য জীব সৃষ্টি সম্ভব হতো না। জীবজগতে প্রকরণের উদ্ভব হয় এবং শুক্রাণু ও ডিম্বাণু উৎপত্তিতে গ্যামেটোজেনেসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাতৃতান্ত্রিক উত্তরাধিকারের বিকাশ ঘটায়। তোমরা এখান থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে সেগুলো হচ্ছে ভাইটেলাইন পর্দা কি, জোনা রেডিয়েটা কাকে বলে, গ্যামেটোজেনেসিসের গুরুত্ব লিখবা এবং স্তন্যপায়ী ডিম্বাণু গঠন বর্ণনা করো এবং ডিমের প্রকারভেদ লেখো। এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে অনুশীলন করবে আর পড়বে, রেগুলার পড়াশোনা করবে। সর্বশেষ তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সবাই সুস্থ থাকো।